আলী শাহ ভাইয়ের সমর্থনে যে জনসভা, সেই জনসভায় আমার পূর্বেকার বক্তারা একাধিক বিষয়ে চর্চা করেছে, জানিয়েছে। এই কটা চেয়ার দিয়ে দাও, কেউ না ওখানে দাঁড়িয়ে থাকে, সব বসবে, তোমাকেও বসতে হবে, চেয়ার দোকানে নিচে নিয়ে আসো। পূর্বেকার বক্তারা অনেক বিষয়ে চর্চা করেছে, আমি গুটি কয়েক বিষয়ে চর্চা করব। একটা বলার মধ্যে আমাদের ইমরান দা একটা কথা বললে, বিজেপি এসে যাক আমরা লড়াই তার বিরুদ্ধে করব। আমি আপনাদের বলছি, বিজেপি আসার প্রশ্ন নয়। যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে খামচিহ্নে আপনারা ভোট দেন, আসার প্রশ্ন নয়, লড়াইয়ের প্রশ্ন নয়। আমি নিজে ভলিবল প্লেয়ার ছিলাম, প্রচুর টুর্নামেন্ট খেলেছি। ভালো খারাপ নয়, আমি সবসময় চেষ্টা করতাম গিয়ে লুজ টিমের সাথে খেলে ফাইনালে কি করে উঠবো, অর্থাৎ মেহনত কম কিভাবে করবো, পুরস্কারটা কিভাবে পাওয়া যায়। তো লড়াই কেন আমি করবো? বিনা লড়াই যদি আপনার জয় হয়ে যায়, লড়াই করার প্রশ্ন আসছে না। আপনাদের সব ভোট যদি খামচিহ্নে আসে, তাহলে পাঁশকুড়া পশ্চিমের তৃণমূল আর বিজেপি পরাস্ত হবে। তাই আপনাদের ভোটটা খামচিহ্নে আসবে তো? আসবে তো? মায়েরা যারা পরে আছেন আসবে তো? এই রাধাবল্লভ চকের মাটি বলছে আইএসএফ আসছে, এই পাঁশকুড়া পশ্চিমের মাটি বলছে আইএসএফ আসছে। বন্ধুগণ, আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার গণতন্ত্রের আছে। আর্টিকেল 326 আপনার ভোটদানের রাইট দিচ্ছে, আপনি এক্সারসাইজ করতে পারেন। আপনি আগামী 5 বছরের জন্য কাকে নিয়ে আসবেন সেটা নির্ভর করছে আগামী 23শে এপ্রিল। সুতরাং যদি আপনারা চান, এই আপনার আমার হাতের ডান সাইডে যে জুনিয়র স্কুলটা আছে, জুনিয়র হাই স্কুলটা আছে, এই হাই স্কুলে যত ছাত্রছাত্রী পড়ে তার অনুপাতে শিক্ষক দরকার। তাহলে অন্য কাউকে ভোট দেওয়ার দরকার নাই। খামচিহ্নে আমাদের আফজাল্লাহকে আপনারা ভোট দিয়ে পাঠান। আপনারা যদি চান এই স্কুলে শিক্ষার মান উন্নততর হোক, এই স্কুলের শিক্ষার পরিকাঠামো ডেভেলপ হোক, এই স্কুল বা এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে মৃতপ্রায় হয়ে গিয়েছে, পুনর্জীবিত হোক, তাহলে বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। সরাসরি ইভিএম মেশিনের 4 নম্বরে বুতাম টিপে আফজাল শাহকে বিধানসভার মধ্যে পাঠান। এখানে শিক্ষার আমূল পরিবর্তনের জন্য লড়াই আইনসভার মধ্যে হবে, যেখানে আইন তৈরি হয়। আমি জানি না এখানে, তারপরেও বলছি গিয়ে দেখুন গার্লস বয়েজ আলাদা টয়লেট আছে কি না। যদিও থাকে, আগামীকাল আপনার পরিবারের বাচ্চারা যে এখানে স্কুলে আসবে, গার্জেনরা একবার সাথে আসবে, এসে একবার টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকলে বুঝতে পারবেন কি দুরবস্থা হয়ে আছে। এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। এই বাচ্চাগুলো যে টয়লেট পর্যন্ত স্কুলের একটা ভালো ফ্যাসিলিটি পাচ্ছে না কেন? কিন্তু স্কুল এডুকেশন বছরে প্রায় 30,000 কোটি টাকার উপরে বরাদ্দ আছে। এক বছরে 30,000, আমি গত বছরে মনে হয় 42,000 কোটি টাকা বরাদ্দ ছিল এই স্কুল এডুকেশনের জন্য। এই স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের আনুষঙ্গিক সব পরিকাঠামো, শিক্ষা যাতে সঠিকভাবে তারা পায়, যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো, শিক্ষকদের মাইনে থেকে শুরু করে সব নিয়ে, বইপত্র খাতা নিয়ে, চক রাস্তা সব মিলিয়ে প্রায় 42,000 কোটি টাকা বরাদ্দ থাকলেও রাধাবল্লভ চকের জুনিয়র হাই স্কুলের যত ছাত্র আছে, ছাত্রী আছে, তার অনুপাতে না আছে শিক্ষক, না আছে শিক্ষার পরিকাঠামো, না টয়লেটটা পর্যন্ত ক্লিন আছে। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? টাকাটা লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে
টাকাটা কাটমানিতে চলে যাচ্ছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী বামেদের সমর্থন নিয়ে যে আফতাব শাহকে আমরা দাঁড়িয়ে দিয়েছি, তাকে চিঠি আপনি বিধানসভার মধ্যে পাঠান। এই কাটমানি লুটাটা বন্ধ করা হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো আজকে নয়, এ যেন রন্ধনশালায় পরিণত হয়েছে, খাবারের জায়গা শুধু পরিণত হয়েছে। তাই আপনাদের বলবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিকাঠামো ফিরে আসবে, শিক্ষার ব্যবস্থা ফিরে আসবে। তার যদি আপনারা আশা করেন এই 23শে এপ্রিল অন্য কোন সিম্বলে হাত দেওয়ার প্রয়োজন নাই, খাম সিম্বলে হাত দেন। 4 নম্বর বুতাম টেপুন, আপনারা আপনাদের প্রিয় প্রতীক খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠান। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মানুষের জন্য লড়াই হবে, ছাত্রদের জন্য লড়াই হবে, শিক্ষা প্রতিষ্ঠানে বাঁচানোর লড়াই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিতীয় ভাঙর এখান থেকে করে দেখিয়ে দেব। বন্ধুগণ, অনেক রাত হচ্ছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আমি আপনাদের গুটি কয়েক কথা বলবো। আমরা ভুলে যাচ্ছি না সেই দিনের কথা। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতার জোর দেখিয়ে, জনতার জোর দেখিয়ে কেড়ে নেওয়ার জন্য আইনে পরিণত করেছিল, সেই আইনের বিরোধিতা করার জন্য পশ্চিম বাংলায় যখন আন্দোলন সংগঠিত হতে যাচ্ছিল, সেই সময় মমতা ব্যানার্জি হুমকি দিয়েছিল, এটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তাই জবাব দেওয়ার সময় 23শে এপ্রিল আমাদের মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিও যে আমার সমর্থন, আমাদের ভোট ছাড়া তুমি নবান্নের 14 তলায় বসতে পারবে না, তোমাকে নবান্নের 14 তলায় আমরা বসতে দেব না। এবার আমার ভোট তোমাকে এমন জায়গায় আমরা দেব, দিল্লিতে তোমাকে পাঠিয়ে দেব, বাংলায় তোমার কোনো স্থান হবে না। মাথায় আসে তো নাকি? কারা কারা মনে রেখেছেন একটু হাত তুলুন তো, এর জবাব আমরা দেব তো নাকি? হাত তুলেছেন তো? ভালো লাগলে খাম চিহ্ন দেবে, না ভালো লাগলে নোটাতে দেবে, কিন্তু তৃণমূলকে বুঝিয়ে দেবে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনদে বসেছো, আর আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যখন লুটাই যাচ্ছে তুমি আমার পাশে দাঁড়াওনি, উল্টে আমাকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছো। এই ভোটও আমি তোমাকে যোগ্য জবাব দেব। জবাব আমাদেরকে দিতে হবে। একদিকে যেমন ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে ওয়াকফ চোরের সরকার, একই সাথে সাথে আমার হিন্দু সমাজের মানুষের দেবদেবী মন্দিরের নামে যে দেবত্ব সম্পত্তিগুলো উৎসর্গ করে দিয়েছিল, এই রাজ্য সরকারের আমলে মমতা ব্যানার্জির হাতে থাকা দায়িত্ব ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে ফেক ডুপ্লিকেট দলিল বানিয়ে দেবত্ব সম্পত্তিগুলো কেড়ে নেওয়া হচ্ছে। তাই আপনাদের বলবো, পাঁশকুড়া পশ্চিমের মানুষেরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আফজালকে বিধানসভার মধ্যে পাঠান। ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য যেবার আমি বিধানসভায় লড়াই করেছি, বক্তব্য দিয়েছি, আলোচনা করেছি, আফজাল আলোচনা করবে, সাথে সাথে দেবত্ব সম্পত্তি বাঁচানোর জন্য আইএসএফ লড়াই সংগ্রাম করছে এবং জোর গলায় বলছে ক্ষমতার মসনদে আসলে ওয়াকফ সম্পত্তিগুলো উদ্ধার করে মাদ্রাসা, মসজিদের সম্পত্তিগুলো সেখানে বুঝিয়ে দেব। যেমন মন্দির, দেবদেবীর নামে যে সম্পত্তি আছে সেইগুলো উদ্ধার করে পুনরায় মন্দির, দেবদেবীদেরকে নামে যারা সেবায়ত আছে তাদেরকে বুঝিয়ে দেব আমরা। তার জন্য কি করতে হবে? ভোট দিতে হবে। ভোট ছাড়া এই কাজ করা যায় না। একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে, আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলি। আমি চাইলেই ঠাকুরের নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে, অন্যায় ভাবে বিক্রি করে দিয়েছে, সেটাকে তুলে নিয়ে এসে আমরা ওই ঠাকুরের নামে করে দিতে পারবো না। তার জন্য সিস্টেম আছে, এক আইনি লড়াই আর একটা হচ্ছে আইন সবার মধ্যে লড়াই। তাই আইনি লড়াই আমরা অনেক করছি, কিন্তু আইন সবার মধ্যে যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আমরা পৌঁছাতে পারছি না। তাই যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা পৌঁছাবো। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমানের বিরুদ্ধে যে আইন তৈরি হচ্ছে সেগুলোকে বন্ধ আমরা করবো ঘরে পৌঁছে। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবে, এখানে
ভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, ভিন্ন জাতের মানুষ আছেন। পশ্চিমবাংলায় এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। এই সার্কাসটা বন্ধ করে প্রকৃত অর্থে সরকার আমাদেরকে চালাতে হবে। তাই প্রকৃত অর্থে সরকার চালাতে গেলে 148টা সিটের প্রয়োজন। 148টা সিটের মধ্যে পাঁশকুড়া পশ্চিম একটা হবে, এ শপথ আমাদেরকে নিতে হবে। এক পাঁশকুড়া পশ্চিম হবে, পাঁশকুড়া পূর্ব হবে, নন্দীগ্রাম হবে, ভাঙড় হবে, দেগঙ্গা হবে, আমডাঙ্গা হবে, যাদবপুর হবে, উত্তরপাড়া হবে, বারাসাত হবে, মধ্যমগ্রাম হবে, হারোয়া হবে। এইরকম করে রাজ্য থেকে 148টা সিট নিয়ে আমাদেরকে আইনসভার মধ্যে ঢুকতে হবে। কারণ আপনাদের জানিয়ে রাখি, এই যে সরকার চলছে শুধু নামটা আসতে দেখানো দেওয়ার সরকার চলছে। ঠিক হাতির দাঁতের মতো একটা দাঁত দেখায়, যে দাঁত দিয়ে দেখাচ্ছে সেই দাঁত তারা খাওয়ার কাজে ব্যবহার করে না। তাই বন্ধুগণ, এ দলিতকে খুব ভালোবাসি বললেও, আদিবাসীকে খুব ভালোবাসি বললেও, মুসলমানকে খুব ভালোবাসি বললেও, এই তিন সম্প্রদায়কে সব থেকে বেশি ক্ষতি এই মমতা ব্যানার্জির সরকার বিগত 15 বছরে করেছে। তার আমি দুটো তিনটে উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ দিচ্ছি, আপনারা জেনে রাখুন। প্রথম উদাহরণ হচ্ছে চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে 22% সংরক্ষণ শিডিউল কাস্ট সমাজের আছে, অর্থাৎ দলিত সমাজের আমরা যাকে বলি আছে। খাতাইকরণে 100 জন সরকারি চাকরি পেলে বা উচ্চ শিক্ষায় 100 জন সুযোগ পেলে 22 জন দলিত হয় খাতাইকরণে, কিন্তু প্রকৃত দলিত 10 জন সুযোগ হয়তো পাচ্ছে না। কারণ ফেক সার্টিফিকেট বানিয়ে যারা উচ্চ বর্ণের মানুষ, এই ধরনের প্রমাণ আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, সে দলিত সেজে আমার দলিত ভাইয়ের কোটাতে সে চুরি করে দিচ্ছে। এই সুযোগটা মমতা ব্যানার্জির সরকার করে দিচ্ছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর ওই নাটকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে আমরা বিশ্বাস করব না। প্রকৃত অর্থে দলিতদের, আদিবাসীদের, মুসলমানের যদি উন্নতি হয়, তাহলে লাল ঝান্ডা খাম চিহ্ন নিচে মানুষকে আসতে হবে। লাল ঝান্ডা খাম চিহ্ন মিলে মানুষের অধিকারের কথা যে লড়াই করছে, অধিকার বুঝিয়ে দেবে। 100টা চাকরি করলে